ভালোবাসা আর প্রেম দুই কি এক, নাকি এর মাঝের সূক্ষ্ম ফারাকটুকু অনুভব করতে পারি না আমরা? প্রেম আসলে কি মোহ, একটা ঘোরের মতো? ওই মোহে পড়লেই কি বদলে যায় পৃথিবীটা? এত প্রশ্নের কিছু উত্তর হয়তো আমরা দিতে পারব, কিছু মিলবে শ্রমণার গল্পে। শ্রমণা বলে চলল, জীবন অনেকটা হাইওয়ের মতো। হাঁটতে হাঁটতে অনেক সময় এমন কেউ পাশে এসে দাঁড়ায়, তার আশা, তার উপস্থিতি এতটা প্রভাব করে যে নিজের অস্তিত্বই বদলে যায়, নিজেকে নতুন করে চেনার সুযোগ পাওয়া যায়। নতুন আমির মধ্যে দিয়ে যেন একটা আলাদা মানুষের জন্ম হয়। প্রেম সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। একটা মানুষ কেন প্রেমে পড়ে জানতামও না। ওই প্রথমবার প্রেম নামক একটা আশ্চর্য শব্দের খোঁজ পেলাম। কানের গলিপথে ঢুকে পড়া গুচ্ছ গুচ্ছ শব্দের মধ্যে থেকে প্রণীতের বলা কথাগুলো আলাদা করতে পারছিলাম। ওর বলা কথাগুলো সযত্নে সরিয়ে রেখেছিলাম। আশ্চর্যের হলো, ওই কাজটা খুব যত্নে করছিল আমার মন। দরকার ছিল কি জানি না। সেদিনও এর কোনো উত্তর ছিল না আমার কাছে, আজও নেই। বিশ্বাস কর, ডক্টর প্রণীতের আমার খুব কাছে এসে দাঁড়ানোর আগে পর্যন্ত এমন হয়নি, কখনো হয়নি। কত পুরুষ তো ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, কেউ জোরালো দাবি পেশ করেছে, কেউ দূর থেকেই আমাকে ভালোবেসেছে। তাদের আস্তি ভালোবাসা আমি বুঝিনি যে তা নয়, তাদের জন্য আলাদা ফিলিংসও তৈরি হয়নি। বোধ হয় আমার ভেতর অব্দি পৌঁছতে পারেনি কেউ। ডক্টর প্রণীত আইয়ার আমার মনের হদিশ পেয়েছেন। আমি সেদিন যদি ওকে কফি খাওয়ার কথাটা না বলতাম, হয়তো বুঝতেই পারতাম না আমার মধ্যেও আবেগ আছে, সুপ্ত আগ্নেয়গিরি হয়ে রয়েছে আমার ভালোবাসা। সে অপেক্ষা করছে প্রণীতের মতো কারোর জন্য। ভীষণ চেষ্টা করেছিলাম নিজেকে সামলাতে, বেঁধে ফেলতে, কিন্তু পারিনি। ওই প্রথম নিজের ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারালাম আমি। চাইল্ড কেয়ার ইউনিটের করিডোরে দাঁড়িয়ে আমি প্রণীতকে কফি খাওয়ানোর প্রস্তাবটা না দিলেই ভালো করতাম। না হলে হয়তো এতটা কষ্ট পেতে হতো না আমাকে। এক এক সময় কি মনে হয় জানিস, নিয়তি আমায় টেনে নিয়ে গিয়েছিল। সেই কারণেই বোধহয় সব প্রতিরোধ ভেঙে গিয়েছিল। ক্যান্টিনে কফি খাওয়ার প্রস্তাব শুনে প্রণীত কি যেন ভাবল, একটু থেমে বলল, ক্যান্টিন? অন্য কোথাও হলে আপত্তি আছে? এই ধরুন হসপিটালের বাইরে কোনো কফি শপে যদি বসি। আসলে এখানে এত গসিপ চলে, আমাদের দুজনকে এক কফি টেবিলে দেখলে ব্রেকিং নিউজ হয়ে যাবে। আমি এসবে অভ্যস্ত, আপনি নন। লোকের মুখে উল্টোপাল্টা কথা শুনলে হয়তো আপনার খারাপ লাগবে। আমি 1 মিনিট ভাবলাম, প্রণীত ভুল বলেনি। শিখার মতো মেয়েরা চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, অর্চনাদিকেও বাদ দেওয়া যাবে না। অর্চনাদি মানুষটা ভালো, কিন্তু পিএনপিসি করতে ভালোবাসে। তার থেকে ভালো বাইরে কোনো কফি শপে দেখা করা। কোন কফি শপে ও অপেক্ষা করবে জানিয়ে দিয়ে চলে গেল প্রণীত। ওর চলে যাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। প্রণীতের সঙ্গে এই প্রথম কথা হলো ঠিকই, কিন্তু মানুষটাকে তো দেখছি বেশ কিছুদিন। কই, এর আগে তো কোনো টান অনুভব করিনি। মন এক আশ্চর্য জিনিস, কখন যে কিভাবে রিয়্যাক্ট করে বোঝাই যায় না। রাউন্ড শেষ করে ঘন্টাখানিক পর ওই কফি শপে গিয়ে পৌঁছলাম। ডক্টর প্রণীত আগেই পৌঁছে গিয়েছিলেন। আমাকে কফি শপে ঢুকতে দেখে হাত তুলে ইশারা করলেন। কোণের দিকে একটা ছোট টেবিলে মুখোমুখি বসলাম আমরা। বাইরে তখন সমুদ্রের নোনা হাওয়া আর রোদের তেজে ঘেমে নিয়ে গিয়েছে মুম্বাই। ভিতরে ভিতরে আমিও ঘেমে যাচ্ছিলাম। তরল কফির উষ্ণতা পেয়েও গলা শুকিয়ে যাচ্ছে, হাতের তালু ভিজে আসছে। উল্টো দিকে ডেনিম ব্লু শার্ট আর হোয়াইট ট্রাউজার পরে বসে রয়েছে প্রণীত। ওর দৃষ্টি তীক্ষ্ণ, কেমন যেন ঘোর লেগে যাচ্ছিল আমার। ডক্টর প্রণীত কিছু একটা বলছিল, আমি শুনতে পাচ্ছিলাম না। কেমন যেন মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। হঠাৎ আমার ভিতর থেকে কেউ যেন একটা বলে উঠল, শ্রমণা, এই লোকটা তোকে ভালোবাসে, না হলে কেউ কফি শপে ডাকে? এমন সময় প্রণীত একটু জোরেই বলে উঠল,
শ্রমণা, বাচ্চাটাকে তাহলে কবে নিয়ে আসতে বলবো? কথাটা একটু জোরেই বলেছিল ডক্টর প্রনীত। আমি চমকে উঠলাম, আর সেই সময় কাপ থেকে খানিকটা আমেরিকানো চলকে পড়ে গেল আমার জামায়। কি বিচ্ছিরি কাণ্ড! প্রনীত কি ভাবছে কে জানে। একটা দেখলাম মেয়ে, এর আগে বোধহয় পুরুষ দেখেনি, তাকে দেখে এত মোহিত হয়ে গেছে যে গায়ে কফি ঢেলে দিল। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো আমার। প্রনীত কিন্তু তেমন কিছু বলল না, বরং ওর চোখে স্নেহ দেখতে পেলাম। তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিয়ে বলল, ইস, আপনার পোশাকটা খারাপ হয়ে গেল। আপনি বোধহয় কিছু একটা ভাবছিলেন না? আমি কথাটা জোরে বলায় চমকে গিয়েছিলেন। এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না প্লিজ। আমি হেসে পরিস্থিতি ম্যানেজ দেওয়ার চেষ্টা করলাম। আপনি সরি বলছেন কেন? অসাবধানতায় খানিকটা কফি চলকে পড়েছে, এ তো হতেই পারে। যাক, আপনি কি যেন বলছিলেন? প্রনীতের হাত থেকে রুমালটা নিয়ে পোশাক মুছতে মুছতে ওর দিকে তাকালাম। হঠাৎ মনে হলো প্রনীত এই মুহূর্তে আমাকে যেন কিছু বলতে চাইছে। যেটা বলতে চাইছে সেটা ওর চোখে ফুটে উঠেছে। শব্দগুলো আমি পড়তে পারছি। ছোট ছোট 3টে শব্দে লেখা একটা বাক্য যেন ঢেউয়ের মতো তরঙ্গে ভাসছে। আমাকে ভালোবাসবে শ্রমণা? সবার জীবনে একটা না একটা টার্নিং পয়েন্ট থাকে, সেই মোড় তাকে এক লহমায় পাল্টে দেয়। প্রনীত আমাকে পাল্টে দিল। সেটা এত দ্রুত ঘটলো যে আমিও যেন তাল রাখতে পারছিলাম না। প্রনীত সেদিন সত্যি দরকারেই ডেকেছিল। ওর পিস্তুত দিদির 1.5 বছরের বাচ্চার পেটে একটা টিউমার ধরা পড়েছে। ম্যালিগন্যান্সি নেই, তবে টিউমারটা বেশ বড়, অপারেট করতে হবে। তার আগে একটা রেফারেন্স নিতে চাইছে। আমার মতো একটা জুনিয়র ডাক্তারকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি হতে পারে? সেটা আমাকে আর বলার দরকার ছিল না। প্রনীতকে বললাম, কালই নিয়ে আসতে বলুন, রিপোর্টগুলো দেখে বুঝতে পারবো। ডক্টর প্রনীত খুশি হলো, ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমার হাত থেকে রুমালটা নিয়ে বলল, যাক, বাচ্চাটাকে তুমি একবার দেখলে আমি খানিকটা নিশ্চিন্ত হব। কথাটা বলে একটু হাসলো প্রনীত। ওর হাসিতে যেন আমি হারিয়ে গেলাম। মুগ্ধ হয়ে কতক্ষণ যে তাকিয়েছিলাম জানি না। মনে হচ্ছিল পৃথিবীটা এখানেই থেমে যাক। পরদিন প্রনীতের দিদি এলেন বাচ্চাটাকে নিয়ে। আমি সমস্ত রিপোর্ট খুঁটিয়ে দেখে অপারেট করারই সাজেশন দিলাম। ওই পুরো সময়টা আমার সামনেই বসেছিল ডক্টর প্রনীত। দিদির বাচ্চা মানে ওর ভাগ্নে। দুশ্চিন্তা থাকাটা স্বাভাবিক, তবে আমি অর্চনাদিকেও ডেকেছিলাম। অভিজ্ঞ ডাক্তার, নাম ডাকও আছে। অর্চনাদিও দ্রুত অপারেট করিয়ে নিতে বলল। প্রনীত ওর দিদিকে নিয়ে চলে যেতেই অর্চনাদি চশমাটা নাকের ডগায় নামিয়ে ফাজিল হাসি হেসে বলল, তাহলে এই কেস। তবে যাই বলিস শ্রমণা, মুম্বাই শহরে এত বড় বড় শিশু বিশেষজ্ঞ থাকা সত্ত্বেও তোর কাছে প্রনীতের এত উদ্বিগ্ন হয়ে ছুটে আসার কিন্তু অন্য কোনো মানে আছে। অন্তত প্রনীতের চোখ মুখ তো তাই বলছিল। আমি মনে মনে খুশি হলেও প্রকাশ করলাম না। একটু বিরক্ত হয়ে বললাম, আবার শুরু করলে? তুমি কিন্তু শেখার মতো হয়ে যাচ্ছ। অর্চনাদি হো হো করে হেসে উঠল। লজ্জায় লাল হয়ে গেল আমার গাল। অর্চনাদি আমার আর প্রনীতের গল্পটা চেপে গেল। এসব নিয়ে গসিপ হবে ভেবেই হয়তো। কিন্তু ফুল আর প্রেম দুই যখন ফোটে, তার সুগন্ধ ঠিকই ধরা পড়ে। হসপিটালে আমাদের ব্যাপারটা ছড়িয়ে গেল। আমি অবশ্য খুব একটা অখুশি হইনি। প্রেমই যখন করছি তখন এত রাগ ঢাকে দিবা কি আছে? আমরা ফর্মালি কেউ প্রপোজ না করলেও প্রেমই তো করছি। প্রনীতের সঙ্গে প্রায় এদিকে ওদিকে যেতে শুরু করলাম। ও আমার থেকে 10 বছর বড়, সেই কারণেই বোধহয় কেয়ারিং মনে হয়েছিল। কিন্তু একটা মুশকিল ছিল, প্রনীতের ভেতরটা আমার কাছে অজানাই থেকে গিয়েছিল। ওর অতীত, ওর পরিবার, এসব নিয়ে কোনোদিনই কথা বলেনি। আমিও তাড়াহুড়ো করিনি। সবকিছুরই একটা সময় হয়। ও নিজেই ধীরে ধীরে মেলে ধরবে আমার কাছে, এই বিশ্বাস নিয়ে এগিয়ে গিয়েছিলাম। কে জানতো, খুব যত্ন করে আমি একটা ভুলের পাহাড় খাড়া করছি। সেই পাহাড়ের চূড়া থেকে যেদিন পড়ব, সেদিন আর উঠেই দাঁড়াতে পারবো না।